অনেক দিন হলো একটা নতুন জামা হয়নি। সবার নতুন জামা হয়, কিন্তু আমার কেন নতুন জামা হয় না? তুমি সব সময় সৌমি দিদির জামাগুলো নিয়ে এসে আমাকে দাও। আমরা যে বড্ড গরিব মা, আমাদের তো নতুন জামা কাপড় কেনার সামর্থ্য নেই। তোর বাবা যখন ছিল তখন আমাদের অবস্থা ভালো ছিল, কিন্তু তোর বাবা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর থেকেই আমাদের অবস্থা ধীরে ধীরে অবনতি হতে লাগলো। এখন তো ওই রিম্পা দিদিমণির বাড়িতে কাজ করে যা পাই তাই দিয়ে সংসার চালাতে হয়। তোকে আমি দেবো রে মা, কিনে দেবো একদিন ঠিক নতুন জামা। আমি যাই রে মা, তুই একটু খেলাধুলো কর আর খাবার খেয়ে নিস। অনেক দেরি হয়ে গেল, রিম্পা দিদিমণির অফিসে যাওয়ার সময় হয়ে গেল। আমি না গেলে আবার দিদিমণি চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। এই বলে মালতী বাড়ি থেকে বেরিয়ে কাজে চলে গেল। যেহেতু তার একটু দেরি হয়ে গেছিল, তাই যথারীতি রিম্পা দিদিমণি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল। মালতী, প্রতিদিন এত দেরি করিস কেন কাজে আসতে? তোকে আমি বলেছিলাম আজকে আমার একটা মিটিং আছে, আর তোর দাদাবাবুও তাড়াতাড়ি বেরোবে, তাও তুই দেখে দেখে আজকের দিনেই দেরি করে এলি। তোর যদি কাজ করার ইচ্ছে না থাকে তাহলে তুই বলে দে, আমি বরং তোকে ছাড়িয়ে অন্য কাউকে রেখে দেব। দেখ, আমি তোকে টাকা দিই, আমার তাই সার্ভিস চাই। আমি যদি ঠিক টাইমে সার্ভিস না পাই তাহলে আমি তোকে টাকা দিয়ে কেন পুষে রাখবো? দিদিমণি, আসলে আজকে মেয়েটা আসার সময় এমন বায়না করছিল নতুন জামা কিনে দেবার জন্য, তাই ওকে বুঝিয়ে শুনিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। কি, তোদের আবার নতুন জামা? তোরা নতুন জামা নিয়ে কি করবি? তোর মেয়ে তো স্কুলেও যায় না, আর তোদের তো অফিস কাছারিও নেই, তাই তোদের নতুন ড্রেসের কিসের দরকার? তাছাড়া সৌমির জামা তো আমি এই কদিন আগেই দিলাম তোকে। সৌমির জামা কাপড় তো একটাও ছেঁড়ে না, একদম নতুন। তাও তোর মেয়েরা আবার নতুন জামা কাপড়ের দরকার? সমস্ত কাজকর্ম গুছিয়ে করবি, সৌমিকে খাইয়ে দিবি। এই বলে রিম্পা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল, আর মালতী ঘরের কাজ করতে লাগলো। কিছুক্ষণ পর অভিজিৎ বাবু বাড়িতে ফিরলেন। মালতী, এক গ্লাস জল দিস তো, বাইরে প্রচুর রোদ গরম, গলাটা প্রায় শুকিয়েই গেল। এক্ষুনি আসছি দাদাবাবু, এই নিন আপনার জল। সৌমি কোথায় আর মা কোথায়? সৌমি দিদিমণি ম্যাডামের ঘরে খেলা করছে, আর দিদিমণি তো অফিসে বেরিয়ে গেছে। কেন দাদাবাবু, ম্যাডামকে ডেকে দেবো? হ্যাঁ, মাকে একটু ডাকতো, মায়ের সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ রে বাবা, বল, তুই আমাকে ডাকছিলি কেন? কি বলবি? মা, সৌমির তো জন্মদিন চলে এলো, সব আত্মীয় স্বজনদেরকে বলতে হবে। এটা সৌমির কিন্তু 5 বছরের জন্মদিন। হ্যাঁ, আমার মনে আছে। এই তো 20 তারিখ আমার একমাত্র নাতনির জন্মদিন। এই বছর খুব ধুমধাম করে ওর জন্মদিন পালন করব। মালতী। বলুন ম্যাডাম, কি করব? আরে না, কিছু করার দরকার নেই। এই 20 তারিখ আমাদের সৌমির জন্মদিন, খুব ধুমধাম করে পালন করব এবছর। সমস্ত দায়িত্ব নিতে পারবি তো? সৌমি তো তোর কাছেই মানুষ, তাই তোকে কিন্তু দায়িত্ব নিতে হবে। আর অনেক গেস্টও কিন্তু আসবে। তারা এই সমস্তই কথা বলছিল, তখনই রিম্পা অফিস থেকে চলে আসে এবং মালতীকে বলে, মালতী, আর বেশি দেরি করিস না, হাতে মাত্র আর কটা দিন সময় আছে। আর এবার থেকে কিন্তু সময় মতো চলে আসিস, নইলে আবার প্রতিদিন দেরি করে আসবি আর কোনো কাজই হবে না। ঘরগুলো ভালো করে পরিষ্কার করবি, আর রান্নার দিকটাও কিন্তু তোকেই দেখতে হবে। আমার একমাত্র মেয়ের জন্মদিন বলে কথা, তাও আবার 5 বছরের। অনেক বড় করে পার্টি দেবো এবার আমরা, বুঝেছিস? হ্যাঁ দিদিমণি, বুঝেছি। দিদিমণি, আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে, আর আমি রাতের রান্নাটাও করে দিয়েছি। তাহলে কি এখন আমি বাড়ি যেতে পারি? সৌমিকে খাইয়ে দিয়েছিস? আমার আবার খুব মাথা ব্যথা করছে, অফিসে এত কাজের প্রেসার ছিল। তুই আমাকে 1 কাপ কফি বানিয়ে দিয়ে যা। আর শোন, ফ্রিজে দেখবি কিছু বাসি খাবার আছে, ওগুলো নিয়ে যাস। আমরা আবার বাসি খাবার খাই না। এই বলে মালতী 1 কাপ কফি করে দিয়ে এবং সৌমিকে খাবার খাইয়ে ফ্রিজ থেকে খাবার নিয়ে চলে গেল। কিরে, তুই খাবার খেয়েছিস? দেখ, আমি খাবার নিয়ে এসেছি, একটু খাবারটা খেয়ে নে। মা, তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো? দেখি কি খাবার নিয়ে এসেছো। ও বাবা, এ তো অনেক খাবার, আমার খুব খিদে পেয়েছিল। চলো তুমি আমি দুজনে মিলে খেয়ে নিই। মেয়ের মুখের আনন্দ দেখে মালতীর মনে মনে কষ্ট হলেও সে কিছু বলতে পারল না, কেননা মালতী জানতো খাবারগুলো বাসি। কিন্তু তার মেয়ে খাবারগুলো পেয়ে এত আনন্দ পেয়েছিল যে সেটা দেখে সে আর কিছুই বলতে পারছিল না। এরকম ভাবেই মালতী রিম্পা ম্যাডামের বাড়িতে কাজ করতে যেত এবং কাজ থেকে বাড়িতে ফিরতো। প্রায় দিনই রিম্পা দিদিমণি তাকে বাসি খাবার দিয়ে দিত। এরকম করেই কিছুদিন চলতে লাগলো। সৌমির জন্মদিন এগিয়ে এলো। একদিন, কিরে মালতী, কিছু খাসনি নাকি? তোকে তো ভালো মন্দ খাবার আমরা প্রতিদিনই দিই, তাহলে গায়ে জোর নেই কেন? এখানটা ভালো করে পরিষ্কার কর, তারপর আমাদের ওপরের রুমগুলো পরিষ্কার করবি ভালো করে।
তারপর সমস্ত ভালো ভালো ডিনার সেট যেগুলো আছে সেগুলো বের করবি। তারপর কিচেনটা পরিষ্কার করিস, নোংরা কিচেন একদম ভালো লাগে না। এরকম ভাবে রিম্পা কাজ বলেই যাচ্ছিল আর মালতী চুপচাপ সমস্ত কাজ করেই যাচ্ছিল। কিছুদিন ধরেই অতিরিক্ত পরিশ্রম করার ফলে এবং বাসি খাবার খাওয়ার ফলে মালতীর শরীরটা ভালো যাচ্ছিল না, কিন্তু তার খবর কেউ রাখতো না। এমনকি অভিজিতের মা এবং অভিজিৎ ছিল খুবই ভালো মানুষ, তারা সবসময় চাইতো মালতীকে একটু রেস্ট দিতে, কিন্তু রিম্পা কিছুতেই তা করতে দিত না। যেহেতু মেয়ের জন্মদিন সামনে ছিল তাই রিম্পা অফিস থেকে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছিল, তাই সে পুরোটা নিজেই দেখভাল করছিল। দেখতে দেখতে জন্মদিন চলে এলো। জন্মদিনের দিন মা, মালতীর কাণ্ডজ্ঞানটা দেখেছেন? মালতী আজকেও সময় মতো আসতে পারলো না। আমি ওকে বারবার করে বলে দিয়েছিলাম যে আজকে সময় মতো আসবি। কত গেস্ট আসবে বাড়িতে, ওদেরকে কে অ্যাটেন্ড করবে বলুন তো? এই জন্য আপনাদেরকে বলি যে কাজের লোকেদেরকে লাই দিয়ে মাথায় ওঠাবেন না, যেমন আপনি তেমনি আপনার ছেলে। আহা, মাথা ঠান্ডা করো। আমাদেরকেও দেখতে হবে যে মালতীর শরীর খারাপ হলো না। মেয়েটা সকাল থেকে আমাদের জন্য কত পরিশ্রম করে দেখেছো, আর কদিন ধরে ওর শরীরটা ভালো যাচ্ছিল না। আমি আর মা বুঝতে পারছিলাম, কিন্তু তোমার অশান্তির চাপে কিছু বলে উঠতে পারছিলাম না। ঠাকুর না করুন মানুষটার শরীর যেন খারাপ না হয়। হ্যাঁ বৌমা, মেয়েটা সারাদিন কত কাজ করে বাড়িতে, একটা ছোট্ট মেয়েকে বাড়িতে রেখে আসে। মেয়েটা তো তোমারই মেয়ের বয়সী, কোনোদিনও তার খোঁজ খবর নিয়েছো? তোমার মেয়ের তো জন্মদিন, তুমি মেয়েটাকে নিয়ে আসতে বলেছো একবারও? আমি সবই বুঝতে পারি, কিন্তু এখন আমার বয়স হয়েছে, ছেলে বউয়ের অধীনে থাকি, তাই আমি কিচ্ছু বলি না তোমাদের ব্যাপারে। কিন্তু আজ আর না বলে থাকতে পারছি না। অভিজিৎ, বাবা মালতীর পাশের বাড়িতে ফোন করে একটা খোঁজ নে তো, মেয়েটা ঠিক আছে কিনা। হ্যাঁ মা, এক্ষুনি করছি। কাজের মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা দেখলে গা জ্বলে যায়। আজ আমার মেয়ের জন্মদিন, বাড়িতে অনেক গেস্ট আসবে, তার নিয়ে কোনো চিন্তা নেই। তাই সব কিভাবে হবে না হবে তাই আমি ভেবে পাচ্ছি না, আর এখন তোমরা একটা বাড়ির কাজের মেয়েকে নিয়ে পড়েছো। কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলছি। তোমারই তো মেয়ের জন্মদিন, তুমি কোন দায়িত্ব নিয়েছো? ওই মেয়েটা বাড়ির কাজের মেয়ে হওয়া সত্ত্বেও তোমার মেয়েকে প্রতিদিন খাওয়ানো, স্নান করানো, আমাদের সমস্ত রান্নাবান্না, কাজকর্ম সব কিছুর দায়িত্ব নেয়। কোনোদিন ভেবে দেখেছো এসব? এই সমস্ত বলে অভিজিৎ ফোন করতে লাগলো এবং জানতে পারলো রাত থেকে মালতীর প্রচন্ড বমি হচ্ছে এবং তার সঙ্গে গায়ে ধুম জ্বর। অভিজিৎ আর অভিজিতের মা একটুও সময় নষ্ট না করে তড়িঘড়ি মালতীর ঘরের উদ্দেশ্যে রওনা দিল। মালতী, মা কেমন আছিস? তোর যে এত শরীর খারাপ, তুই কেন আমাদের ফোন করে জানাসনি? তুই কত কিছু করিস আমাদের জন্য, আর আমরা তোর জন্য এইটুকু করব না? এই নে মালতী, এইসব ওষুধগুলো খেয়ে নে। আমি ডক্টরের কাছে কথা বলে নিয়ে এসেছি, আর তাড়াতাড়ি সুস্থ হ। বিকেলে এত বড় একটা অনুষ্ঠান, তুই না থাকলে কি করে হয় বল? সেই ছোটবেলা থেকে তুই তো আমার মেয়েটাকে কোলে পিঠে করে মানুষ করেছিস। রিম্পা ভুলে গেলেও আমি কিন্তু ভুলে যাব না। যখন রিম্পার শরীর খারাপ হলো আগের বছর, ওই বাচ্চা মেয়েটাকে তুই বড় করেছিস দেখভাল করে। তোর একটা নিজের বাচ্চা মেয়ে থাকা সত্ত্বেও তার দিকে না নজর দিয়ে তুই আমাদের মেয়েকে মানুষ করেছিস। আমরা এতটা অকৃতজ্ঞ হতে পারবো না রে। এই সমস্ত কিছুই রিম্পা বাইরে থেকে শুনছিল, আর রিম্পার মনে পড়ছিল সমস্ত পুরনো কথা ও কাজ। সে মালতীর সঙ্গে কত খারাপ না ব্যবহার করেছে, এই সমস্ত মনে করে রিম্পা কাঁদতে কাঁদতে মালতীর ঘরে ঢুকলো। মালতী, তুই আমাকে ক্ষমা করিস। সত্যিই তো তুই কত কিছু করেছিস আমাদের জন্য, আর আমার জন্য তো কত কি করেছিস তা বলেই বোঝাতে পারবো না আমি। আর আমাকে দেখ, তোর কোনোদিন খবরই রাখিনি। তোর বাড়িতে যে একটা মেয়ে আছে তার কথা তো আমি ভুলেই গেছিলাম। তোকে প্রতিদিন বাসি খাবার দিয়েছি, তোর মেয়েটাকে কখনো একটা নতুন জামা কিনে দিইনি। আমাকে ক্ষমা করিস মালতী, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে নে। আজ বিকেলে কিন্তু তোকে যেতেই হবে, তবে কাজ করতে নয়, আমার মেয়েকে আশীর্বাদ দিতে। কিরে মালতী, যাবি তো? দিদিমণি, আমাকে কেন এই সমস্ত বলে লজ্জা দিচ্ছেন? সেই যবে থেকে আমার স্বামী মারা গেছে আপনারাই তো আমাকে আশ্রয় দিয়েছেন, না হলে আমি আর আমার মেয়েটা না খেতে পেয়ে মারা যেতাম। আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, তাই আমি অবশ্যই যাব। ওর জন্মদিনে আমি কখনো না গিয়ে থাকতে পারি? দেখ তো মালতী, এগুলো পছন্দ হয় কিনা। এই বলে রিম্পা মালতীর জন্য একটি শাড়ি এবং মালতীর মেয়ের জন্য একটি জামা বের করে দিল। মালতী এবং মালতীর মেয়ে নতুন জামা কাপড় পেয়ে খুব খুশি হলো। তারপর তারা মালতীকে একটু সুস্থ করে নিজেদের বাড়িতে নিয়ে গেল এবং সবাই মিলে খুব আনন্দ করে সৌমির জন্মদিন পালন করলো। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে আমাদের ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে চলে যায়। ধন্যবাদ।